প্রথম কন্ট্রাসেপটিভস প্রথম কথাটা কি ন্যাচারাল, আছে তো ন্যাচারাল, মানে কোনো টুলস নয়। তার তার বেসিসটা কি? বেসিসটা হচ্ছে ওভুলেশন, পেরি ওভুলেটরি পিরিয়ডে কনজুগাল লাইফ থাকবে না, টু অ্যাভয়েড ফার্টিলাইজেশন। ফলে কনজুগাল লাইফ তার মানে কি হবে? আমাদের ফার্টিলাইজেশন হুইচ ডে ইট অকার্স? 14th day from 28 days cycle, it is 14th day plus minus 2 days হতে পারে। মানে কখনো 12 দিনে হবে, কখনো 16 দিনে হবে। তাহলে 12 দিন হলে তাহলে পিরিয়ডটা কবে? 26 দিনের মাথা হবে। আর ইফ ইট ইজ অন 14th ডে, এই 16th ডে, তাহলে কত হবে? 16 আর 12 30 ডে হবে। সিম্পল হিসেবে 2 দিন বাদে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, 16 আর 14 30 ডেজ। তাহলে পেশেন্ট এরকম বলবে কখনো আমার 2 দিন আগে হয়, কখনো 2 দিন পরে হয়। তাহলে আমি সেখানে পেরি ওভুলেটরি পিরিয়ডটা হাউ টু ডিটারমিন, লোকে আমার বোঝাতে হবে বাই ক্যালকুলেশন। ইউ অ্যাভয়েড কনজুগাল লাইফ ফ্রম দিস ডেট টু দ্যাট ডেট। তাহলে 28 ডেজ সাইকেল হলে তাহলে কতদিন থেকে কতদিন? 2 দিন আগে 2 দিন পরে, তাহলে কদিন হলো? 5 দিন। তাহলে 14 আগে হচ্ছে 12 আর পরে 16, তো 12 থেকে 16 হয়েই গেল, 12 থেকে 16 হয়ে গেল। এইবারে 12 দিনে যদি ওভুলেশন হয় আর স্পার্ম যদি 11 দিনের মাথায় যায়, তাহলে ফার্টিলাইজেশন হবে? 11 দিনের মাথায় ধরো কনজুগাল লাইফ হয়েছে, 12 দিনের মাথায় ওভুলেশন আছে, ফার্টিলাইজেশন হবে? হবে। স্পার্ম কতদিন বাঁচে? 2 দিন। তার মানে 2 দিন আগে, তার মানে 12 মাইনাস 2, তোমার 10 ডে হয়ে গেল। আর এখানেও 16 দিনের যে ওভুলেশন হচ্ছে, সে 2 দিন 3 দিন যাই বাঁচুক, ওভাম কদিন বাঁচে? ফার্টিলাইজেবল ফর 24 আওয়ার্স। তারপর 16 দিনেরটা 16 দিনেই হতে হবে। বড় জোর 16 দিনের শেষের দিকে হলে একদিন মানে 17 দিন। তাহলে কত হলো হিসেবটা? 10th to 17th, 8 দিন। তাহলে আমরা কি বলবো? we avoid conjugal life from 10th to 17th. আমরা 10th to 18th আমরা প্র্যাকটিসে বলি, 10th to 17th is the calculation, ঠিক আছে? এটা হচ্ছে বেসিস, হচ্ছে ন্যাচারালস। ন্যাচারালস আর কি আছে? উইথড্রল। আর কি আছে? ল্যাকটেশন অ্যানোমিয়া। এইটা কিন্তু ভেরি এফেক্টিভ, ল্যাকটেশন অ্যানোমিয়া, দো নট ফুললি রিলায়েবল কিন্তু এফেক্টিভ। তার কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং একটা ক্রাইটেরিয়া। আর পেশেন্ট মাস্ট বি অ্যামেনোরিক। ল্যাকটেশনাল চলছে, 15 বার ফিডিং হচ্ছে, কিন্তু পেশেন্ট অ্যামেনোরিক নয়, তাহলে কিন্তু তার ন্যাচারাল কন্ট্রাসেপশন কাজ করবে না। বুঝেছ? তাহলে এই হচ্ছে আমাদের ন্যাচারাল মেথড। তারপরে বেরিয়ার, সবাই জানে বেরিয়ারটা দেয়া হয় জিজ্ঞেস করার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ কি, মানে এসটিডি প্রিভেনশনটা বলতে হবে। আর মোস্ট ডিফিকাল্টিস কি, সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ কি বেরিয়ারের, মানে কন্ডোম অথবা কেমিক্যাল যাই বলো, সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ কি? ফেলিওর রেট, ডেফিনিট। ফেলিওর রেট কত কন্ডোমে? ফেলিওর রেট কত? ফেলিওর রেট এবারে সবাইকে জিজ্ঞেস করেছিলাম, তো তাতে সবাই ফেলিওর রেট কেউ অনেকেই বলতে পারেনি। ইউনিটটা কি? ইউনিটটা কি? পার্সেন্টেজ না পার 100 ওমেন পার 100 ওমেন ইয়ার, মানে 1 বছরের মধ্যে 100 জনের উপরে যদি কন্ট্রাসেপশনটা অ্যাপ্লাই করা হয়, তাতে কতজন ফেলিওর রেট হচ্ছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তুমি 1000 জনকে দিয়েছো, এবার 100তে ক্যালকুলেশনটা হবে, সেইটা হবে ফেলিওর রেট পার 100। 1 বছর প্র্যাকটিস করতে হবে, 2-4 দিন প্র্যাকটিস করলে হবে না, ঠিক আছে? তা সেইটা এটা অ্যাবাউট 24, যেখানে ওরাল পিল বা এখানে হচ্ছে লেস দ্যান 1, কেউ 0.5, কেউ 0.2, সেখানে কন্ডোম এবং বেরিয়ার কন্ট্রাসেপশনে হচ্ছে
24, সেটা যে সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ। আর এটা যেগুলো বললো এগুলো আছে, কিন্তু অ্যাডভান্টেজ ইজ দ্যাট, তার মানে হোয়ার ইট ইজ মোস্টলি সুইটেবল, যাদের কনজুগাল লাইফ কম, ইনফ্রিকুয়েন্ট কনজুগাল লাইফ, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং ডেফিনেটলি যদি বিয়ন্ড দি ফার্টাইল ডেজ যদি আমি বেরিয়ার প্র্যাকটিস করি, যদি নাও করতে পারো, আমার কোনো রিস্ক নেই, আমি তো ফার্টাইল ডেজটা অ্যাভয়েড করছি। ফার্টাইল ডেজের মধ্যে আমি কন্ডোম ইউজ করবো, আমি ধরো অন বেরিয়ার কন্ট্রাসেপশন, তাহলে উই উইল ইউজ কন্ডোম অনলি ফর ফার্টাইল ডেজ, নট ফর আদার ডেজ, তাহলেই হয়ে গেল অনলি 7 to 8 days। ঠিক আছে, এটা খুব জিজ্ঞেস করা হয় যে বেরিয়ারের ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ফেলিওর রেট। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বেরিয়ারের পরেই আসছে কেমিক্যাল বেরিয়ার অথবা মেকানিক্যাল বেরিয়ার। কেমিক্যাল একটা আছে, খুব একটা এই ধরনের। হ্যাঁ, আচ্ছা, তারপরেই আমাদের হচ্ছে এই এটা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস এইটা একটা দিলাম, কাউকে দেখতে দিলাম, কি কাউকে কি দেখতে দিলাম একটা? এইটা এটা হাতাতে দিয়ে দাও, সবাই দেখে নিক। এটা হচ্ছে কপার, কত? কপার 380 380 কি জানি না, এটাতে লেখা দাঁড়াও না, হ্যাঁ 380 লেখা আছে, এই প্যাকেটটাই হয়তো দেবে, লেখা থাকবে, লেখাটা দেখে নিতে হবে। কপার টি 380A, ঠিক আছে। আচ্ছা, থিওরিটিক্যালি জানো যে কপার ওই যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো আর্মেই আছে, আর 380 মানে হচ্ছে 380 স্কোয়ার মিলিমিটার এরিয়া, কপারের এরিয়া। আচ্ছা, কপারটি কিভাবে কাজ করে ইউনো, যে এবারে যদি কপারটি না দিয়ে শুধু যদি আমি প্লাস্টিকটা দিতাম, তাহলে কি কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করতো? শুধু প্লাস্টিকটা দেবো, হ্যাঁ, ফার্স্ট জেনারেশন আইডি, সেটা লিপিস লুপ। আমরা যখন পড়তাম লিপিস লুপ খুব দেওয়া হতো, স্পাইরাল শেপের লুপ, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু সব প্লাস্টিক ডিভাইস, কিন্তু এর উপরে বেরিয়াম দেয়া আছে, যার জন্য রেডিও ওপেক। বেরিয়াম দেয়া আছে এর উপর, রেডিও ওপেক। যা, ওই ফটোটা নিয়ে দেখাতে পারতাম। আচ্ছা, এইটাতে আমাদের জিজ্ঞেস করবে যে কপারটা কোথায় আছে, জিজ্ঞেস করবে। হ্যাঁ, কি তাহলে মেকানিজম অফ অ্যাকশন, কি মেকানিজম অফ অ্যাকশন অ্যাজ এ কন্ট্রাসেপটিভ? পেছনে পাস করে দাও, যা দেখেনি। স্পার্ম মোটিলিটি কমিয়ে দেয়, আর স্পার্ম মোটিলিটি যদি কমিয়ে দেয়, তাহলে ভেজানের মধ্যে কপারটি রেখে দিলে হবে, কাজ করবে? ভেজানের মধ্যে যদি কপারটিটা রেখে দিই, তাহলে কি কাজ করবে? কন্ট্রাসেপটিভ হিসেবে হবে না। তাহলে সার্ভিস রেখে দিলে হবে? তারপরে আসল মেকানিজম ওইখানে। তোমরা অনেকগুলো আছে, যে বইটা প্রথমে ওইটা লিখেছে ওটাই বলো, আর পরের মনে থাকে না। আসল জায়গা কিন্তু অনেন্ডোমেট্রিয়াম। এবং এই যে বলছিলাম কি, যে প্লাস্টিক ডিভাইস কাজ করবে না কপারটি দিতে হবে, তাহলে প্লাস্টিক ডিভাইসও কাজ করবে, কারণ এটা একটা ফরেন বডি রিয়াকশন তৈরি করবে অন দি এন্ডোমেট্রিয়াম। ফরেন বডি মানে কি, ম্যাক্রোফেজ আসবে, লিপোসাইট আসবে, সেগুলো ইজ ভেরি নট গুড ফর স্পার্ম। ও স্পার্মকে মেরে দেবে, স্পার্মাটোটক্সিক। হ্যাঁ, এবং endometrium will be studded with that sort of cells which is not good for the fertilized ovum, embryotoxic. বুঝতে পেরেছো? for a foreign body reaction, this foreign body reaction, plastic is a inert, তার যে ফরেন বডি রিয়াকশন হবে, সেখানে যদি কপারটি দিয়ে দিই, কপার ইজ অ্যান অ্যাক্টিভ মেটেরিয়াল, সেখানে ফরেন বডি রিয়াকশনটা অনেক বেশি হবে। তাকে বলছে এই যে ম্যাক্রোফেজ, তারপরে লিউকোসাইটস, তারপরে আরও ফিব্রিন, আরও সিক্রিশন, সব মিলে বলতে একটা বায়োলজিক্যাল ফোমের মতো তৈরি করছে, হুইচ ইমপিডস sperm movement and which is embryotoxic and causes the endometrium
unreceptible. Endometrium becomes is adverse to the fertilization, adverse changes in the material. ফলে copper T acts as a active ingredients, foreign body reaction. বেশ, তাহলে এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। নেক্সট বলবে যে তোমার এইগুলোর নাম বলো, ওইটা তো ডিভাইস, এটার নাম কি আর এটার নাম কি? তাহলে দুটো মিলে হচ্ছে ইন্ট্রোডিউসার, দুটো মিলে। এটা হচ্ছে প্লাঞ্জার আর এটা ক্যানুলা। সিরিঞ্জের একটা প্লাঞ্জার, এটা ক্যানুলা, এটা প্লাঞ্জার। ওটা ল্যাপারোস্কোপি তো যখন দেখানো হবে, ল্যাপারোস্কোপি পড়া হয়েছে কিনা জানি না, ওই হবে একটা ক্যানুলা, তার ভেতর দিয়ে একটা যাচ্ছে, স্কোপটা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্লাঞ্জার, এটা হচ্ছে ক্যানুলা, আর এটা কালার গার্ড। GUARD গার্ড। গার্ডটা কেন দিয়েছি আমরা? হ্যাঁ, প্রথম কথা, এটা তুমি যদি গার্ডটা যদি না দাও, যদি ফিক্স না করো, তাহলে তুমি এখানে যদি দাও তাহলে অনেকটা ঢুকে পারফেক্ট করে দেবে। ইউ ক্যান ইজিলি পারফোরেট দি ইউটেরাস। তাহলে কপার টিটা রিলিজ হবে কোথায়? উইদিন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। তার মানে অ্যাট দি ইন্ট্রোডাকশন ইউ হ্যাভ কজ পারফোরেশন, দ্যাট ইজ ওয়ান অফ দি কমপ্লিকেশন অফ কপার টি। সেই আমরা গার্ডটা দিয়ে দিই, যাদেরকে অন্ধ লোক বুঝতে পারবে, এক চোখ থাকলেও বুঝতে পারবে এই গার্ডের কাছাকাছি চলে গেছে, আর যাওয়ার দরকার নেই। কপার টি রিলিজ হোক না হোক, যদি ফেরে তো আসে, পারফোরেশনটা করবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে গার্ডটার এক নম্বর হচ্ছে ইজ এ গাইড ফর দি লেন্থ অফ দি প্লাঞ্জার টু বি ইনসার্টেড উইদিন দি ইউট্রাস। তাহলে সেইটা আমাদের এই যে ইউট্রাসটা, তাহলে ইউট্রাসের যে লেন্থ, ইউট্রাসের লেন্থ কত? হ্যাঁ, ইউট্রাসের লেন্থ, একটা প্রেগনেন্ট ইউট্রাস আমাকে কাউন্টার কোশ্চেন, স্যার প্রেগনেন্ট না নন প্রেগনেন্ট? তারপরে বলবে যে পিপি ওয়াটার না পি ওয়াটার, শুধু এই কোশ্চেনের কোনো মানে না। তার মানে আমাদের রিপ্রোডাক্টিভ এজে ইউট্রাসের লেন্থ কত? ইউজুয়ালি 7.5 সেন্টিমিটার। পেরাস হলে একটু বাড়ে, 0.5 সেন্টিমিটার বাড়তে পারে, 8.5 কি 8। বেশিরভাগ ইউএসসিতে দেখবে নালী পেরাস দেখবে 8 আসছে, আর 9 হয়ে গেলেই বুঝতে পারবে ওর একটা কিছু প্রবলেম আছে, হয় ফাইবার আছে, অ্যাডিনোমায়োসিস আছে, কিছু একটা চেঞ্জ আছে প্রথম কথা। বলে 8 পর্যন্ত ঠিক আছে, 7.5 একটু বাড়বে নালী পেরাস, এই পেরাস হলে। পেরাসে এই হচ্ছে ইউট্রাসের লেন্থ। তাহলে এই যে 7 কি বললাম, ধরো আমরা 8 সেন্টিমিটার ইউট্রাসের লেন্থ, 8 সেন্টিমিটার ইউট্রাসের লেন্থ হলে, তাহলে আমার তো ফান্ডাসটা তো আমাকে বাদ দিতে হবে, তাহলে 0.5 বাদ দাও, 7.5। তাহলে একে আমি 7.5-এ ফিক্স করব। এইখানে দেখো একটা স্কেল দেওয়া আছে, এই স্কেলের এইখানে গিয়ে আমি দেখো এইখান থেকে এইখানে 7.5 এখানে ফিক্স করলাম, তাতেও হবে না, কারণ কপার টিটা আমি যখন দেবো তার লেন্সে অ্যাড হবে। ফলে কপার টি আফটার লোডিং, লোডিং করতে হবে, লোডিংটা করে ফ্রম দি টিপ অফ দি কপার টি আপ টু দি গার্ড, এইটা 7.5 or 7। নালী পেরাস ইউজুয়ালি কপার টি দেওয়া হয় না, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। দিতে পারো, কিন্তু রিলেটিভলি দেওয়া হয় না, তার কারণ আছে। কিন্তু পেরাস, তাহলে 8 - 7.5টা ওইখান থেকে এইটা হতে হবে। এখানে যা পিকচার দেওয়া আছে, এতটা যদি হয়, তার মানে এইটা হচ্ছে এইখানটা দেখো, স্কেলটা দেখে নিতে পারো এনিবডি, স্কেলটা। আচ্ছা, এইটা দিয়েছো, তাহলে এইটা তাহলে লোড করতে হবে। আচ্ছা, আমি এমনি খালি হাতে লোড করা দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দি ভার্টিক্যাল আর্ম অ্যান্ড ফাংশন অফ দি হরিজেন্টাল আর্ম। হরিজেন্টাল আর্মটা কেন দেওয়া হয়েছে? দেখো, এই যে ইউট্রাসের যে শেপটা, সেখানে ফান্ডাসটা দেখো হোয়াইট আর লোয়ার পোর্শনটা ন্যারো। তাহলে নিচেটা যদি আমি এরকম করে দিতাম তাহলে থাকতো না, কপারটিটা এখানে যেহেতু ন্যারো, ফলে ন্যারো দিকটা এইদিকে দিচ্ছি, আর ভার্টিক্যাল আর্মটা তোমার কপার দেওয়া আছে। আর হরিজন্টাল আর্মটা কি করতে, যদি কপারটি যদি ডিসপ্লেসড হয় নিচের দিকে, তাহলে দ্যাট উইল বি প্রিভেন্টেড বাই দিস হরিজন্টাল হর্ন। নিচেটা তো ন্যারো, তাহলে হোয়াইট পোর্শন থেকে যখন আমি
আটকে যাবে, এটা আটকে যাবে, তাহলে ইট উইল প্রিভেন্ট এক্সপালশন। তাহলে চিন্তা করো, যখন ওই আমাদের লিপিজ লুপ ছিল শুধু এরকম পাকানো পাকানো, আমরা সোজা করে ঢুকিয়ে দিতাম, এরকম লম্বা ছিল, তখন কিন্তু এক্সপালশন রেটটা অনেক বেশি ছিল, এটা সোজা হয়ে যেত, কারণ এটা তো ইলাস্টিক। তাহলে এই ইলাস্টিক মেমোরিটা যদি কোনোভাবে লস হয়ে যায়, ও কিন্তু সোজা হয়ে যাবে। তোমার এটাও যদি ইলাস্টিক মেমোরিটা কোথায় কোথায় গেল, এইটা এর যদি ইলাস্টিক মেমোরি, এই যে আমি ইলাস্টিক মেমোরি, এই মেমোরিটা যদি এই যে ফোল্ড করতে 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 এরকম হয়ে যায়, ও আর কাজ করবে না, ও এক্সপেল হয়ে যাবে, তাহলে এক্সপালশন রেটটা বাড়বে। ঠিক আছে, তাহলে একে যদি আমাকে দ্যাট ইজ দ্য ফাংশন অফ হরিজন্টাল আর্ম, এবং ইন অ্যাডিশন এখানে কিন্তু হরিজন্টাল আর্মেও কপার এবং সিলভার দুটোই এ করা আছে। তাহলে এটা হচ্ছে হরিজন্টাল আর্ম এবং ভার্টিক্যাল আর্ম। আচ্ছা, তাহলে থ্রেডটা কেন দেওয়া হয়েছে? ফর ফলো আপ, টু নো whether the copper is inside the body is expelled। তাহলে ফলো আপটা সাধারণত কদিনের মাথায় করব? এক্সপেল হলে প্রথম 5-6 মাস এক্সপেল হয়ে যাবে। তাহলে প্রথম একটা আমরা ফার্স্ট মেনস্ট্রুয়েশন হওয়ার আগে একবার করব, আর যদি দেখি আছে, তারপরে আমরা আবার 3 মাস বা দেখি 5 মাস, তারপর যদি 6 মাস পর থেকে আমরা ফলো আপ করি না। ঠিক আছে, তাহলে ইউজুয়ালি পেশেন্ট, তারপরে আমরা পেশেন্টকে এডুকেট করে দিই, সি ক্যান ফিল দ্য থ্রেড হারসেলফ। দেখে যে থ্রেড আছে, আফটার ইচ সাইকেল ইজ ওভার, তাহলে থ্রেড আছে মানে কপারটি আছে। এবার যখনই দেখবো যে থ্রেড পাচ্ছি না, মেবি থ্রেড ইজ কয়েলড অ্যান্ড গোয়িং আপ ইন দ্য ফনিক্স, সেটা ফনিক্স তো আর পেশেন্ট ফিল করতে পারবে না, অতদূর ফিঙ্গার যাবেও না, ফলে তখন এসে বলবে যে কপারটি ইজ নট ফাউন্ড, পসিবলি এক্সপেল। হ্যাঁ, ততদিন থ্রেড থাকার কথা, যদি ফ্র্যাজাইল হয়ে যায়, থ্রেড মে বি ব্রোকেন, না থাকতেও পারে তখন, দেন দ্যাট ইজ অলসো এ প্রবলেম টু দি ক্লিনিশিয়ান। এ থ্রেডটা এক্সপেল হয়ে গেছে কোনো কারণে, এখানে নটটা একটুখানি ফ্র্যাজাইল হয়ে গিয়ে ব্রেক করে গেছে, ব্রেক করে চলে গেছে। ঠিক আছে, তাহলে সো দিস ইজ ফর দি ট্র্যাকিং অফ দি কপারটি টু নো whether the inside or not। এইবারে তোমাদের আগের বারে লোডিং, লোডিংটা আমাদের এইভাবে করতে গেলে কিন্তু ফসকে যাবে। সাধারণত আমরা এর ওপরে রেখে, এর ওপরে আমাদের সারফেসের ওপরে, সবাই দেখতে পাচ্ছে কিনা জানি না, যারা যারা দেখতে পাচ্ছ না একটু দাঁড়িয়ে দেখো, এইভাবে আমি সারফেস উপরে দেখো রাখলেই ফোল্ড হয়ে যাচ্ছে, হয়েছে? ফোল্ড হয়ে গেলেই আমার এটা এরকম আগে করে রাখতে হবে, তারপরে আমি এই ফোল্ডের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো, জাস্ট 2 মিলিমিটার ও 3 মিলিমিটার, বেশি দিলেই, এবং এটা যদি বেশিক্ষণ এভাবে রেখে দাও, এলাস্টিক মেমোরিটা চলে যাবে। ফলে ইউ মাস্ট বি রেডি। মাস্ট বি রেডি মানে কি? তাহলে রেডি কি কি রেডি করতে হবে? 1 নম্বর হচ্ছে পজিশনিং অফ দি পেশেন্ট। তাহলে পেশেন্টের পজিশনিং এর আগে কি করতে হবে? মাস্ট পাস ইউরিন। ও যদি ইউরিন না করে না, তুমি ওর সার্ভিস খুঁজেই পাবে না, ওই ওপর দিকে চলে গেছে, ব্লাডারের ওপরে চলে গেছে, ডিসপ্লেসড হয়ে যাবে। ফলে মাস্ট পাস ইউরিন, পেচ্ছাপ করে এসেছে কিনা। তারপরে পজিশনিং অফ দি টেবিল, ইউজুয়ালি আমাদের সেমিলিথেটমি বলতে পারো, অথবা ইউজুয়ালি এটা যা করে ডরসাল পজিশনও করা যায়, কিন্তু মেনলি সবাই একটু সেমিলিথেটমি পছন্দ করে, বেটার এক্সপোজার থাকে। তারপরে পেশেন্টের বাটক অ্যাট দি এজ অফ দি টেবিল, এবং বেসিক্যালি আমরা টেবিলের নিচের দিকটা এরকম এরকম কাট হলে ভালো হয়, আদারওয়াইজ আমাদের দিতে হবে স্পেকুলাম। স্পেকুলাম দিয়ে, স্পেকুলাম ইন্ট্রোডাকশনটা সবাইকে কিন্তু বলা হয়ে গেছে। এইভাবে ভার্টিক্যাল স্লিট যেটা আছে ভেজাইনা, সেখানে ভার্টিক্যাল ইন্ট্রোডিউস করতে হবে, দিয়ে যখন হয়ে গেল, তারপরে 90 ডিগ্রি করলে, রোটেট করলে, তারপরে এটা ওপেন করবে। ঠিক আছে, এইভাবে ওপেন করলে কিন্তু খুব ভেজাইনাল স্ট্রেচিং হবে ল্যাটারালি, পেশেন্ট উইল ফিল পেন, সে আর ইন্ট্রোডিউস করতে দেবে না। ফলে এটা যখন ভিতরে চলে গেছে, ভিতরে ইউজুয়ালি সেন্সেশন ইজ লেস, হোয়াট এভার সেন্সেশন সি ইজ হ্যাভিং ইজ ফ্রম ফর দি পেরিফেরি অফ দি স্কিন অ্যান্ড ইন্টারটাস, নট ফ্রম দি ইনসাইড।
ইনসাইড দ্য ভ্যাজাইনা ইজ নট দ্যাট মাচ সেন্সিটিভ। এবং সেখানে এখানে আমরা দেখছি লিপ অফ দি সার্ভিক্স, লিপ লিপ লিপস অফ দি সার্ভিক্স এর পেরাস ইউট্রাসের এক্সটার্নাল অস শেপ কিরকম, ট্রান্সভার্স স্প্লিট, তারপরে অ্যান্টিরিয়র লিপ হবে আর পোস্টেরিয়র লিপ হবে। এটাতে যদিও এটা আছে, তাহলে আমরা এটাকে এটা তাহলে ছোটটা নিয়ে এলে ভালো হতো, এই ভেতর দিয়ে আমি লিপটা দেখতে হবে না। যাই হোক, সার্ভিসটা তুমি এক্সপোজ করতে হবে বাই দি স্পেকুলাম, ঠিক আছে। তারপরে আমি এটা নিয়ে এসছি কেন, একটা দিয়ে সোয়াব উইথ সাম লোশন, অ্যান্টিসেপটিক লোশন দিয়ে ইন্টারটাসও ক্লিন করতে হবে, ভ্যাজিনা ক্লিন করতে হবে, আর অসের মুখটাও ক্লিন করতে হবে অলওয়েজ, কারণ ওখানেই ব্যাকটেরিয়া থাকে। যদি তুমি ওটা ক্লিন না করো, ওই ব্যাকটেরিয়াগুলো উইল মুভ আপ। ফলে ক্লিনিং মাস্ট বি ডান অ্যাট দি সার্ভিক্স, অ্যাট দি ফনিক্স অ্যান্ড দি ভেজাইনা। আচ্ছা, তারপরে এটা, আচ্ছা তারপরে কি করতে হবে আমাকে, গ্লাভস হ্যান্ড পজিশনিং হলো, এক্সপোজার হলো, অ্যান্টিসেপটিক ড্রেসিং হলো, তারপরে তোমাকে গ্লাভস পরতে হবে। গ্লাভস পরে এই যে এটা আমরা এখান থেকে তোমাকে খুলে দিতে পারে, অথবা তুমি গ্লাভড ফিঙ্গারে এটা 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 কিন্তু আনস্টাইল না, এইটা একটা স্টেরাইল, এটা একটা আনস্টেরাইল প্যাকের মধ্যে থাকে, এইটা স্টেরাইল থাকে, ফলে এইটা তুমি হ্যান্ডেল করতে পারো। কিন্তু বাইরের যে প্যাকটা সেটা নেই, সেটা তোমাকে অ্যাসিস্ট্যান্ট খুলে দিয়ে দেবে, এরকম বাড়িয়ে দেবে, তুমি এইটা টেনে নেবে, এইটা টেনে নিলেই এই ভেতরে তুমি পেয়ে যাচ্ছ। ছিঁড়ে না নিলে তুমি কপারটিটাকে এইভাবে করতে পারবে না। আমাদের গার্ডটা ফিক্স করা আছে, তাহলে এইটাকে তুমি ম্যানিপুলেট করছো। এবার এটা আমি যেটা দেখিয়েছিলাম সেইটা আমরা নো টাচ টেকনিকে দেখাতে হবে। নো টাচ টেকনিক মানে কি, ছোঁয়া যাবে, তার মানে এই বাইরে থেকে আমি যে হ্যান্ডেল করছিলাম, এর ভেতরে কপারটিটা আছে। এবার দেখো, এই যে কপারটির এখানটা ধরলাম, ধরে এখানে ফোল্ড করলাম, ফোল্ড করেছি, ফোল্ড করার পরে এইখানে দেখো দিয়ে দিলাম, দেখেছো। এবার আমি বার করে নিলাম, নো টাচ টেকনিক। কপারটিটা প্যাকের ভেতরেই রইলো, আমি বাইরে থেকে ম্যানিপুলেট করে কপারটিটা ইন্ট্রোডিউস করলাম, লোড করলাম, লোডিং অফ দি কপারটি। আচ্ছা, তারপরে আফটার ইট ইজ লোডেড, সার্ভিক্স ইজ এক্সপোজড। সার্ভিক্সটা ইউজুয়ালি আমরা কাসকোস দিয়ে এক্সপোজ করি তো সেলফ রিটার্নিং। এক্সপোজ করার পরে আমরা এটাকে ফিক্স করে দিলাম। কি বললাম, আফটার ইট ইজ লোডেড, তারপরে তুমি প্রপার্টিটাকে, আচ্ছা এইবারে যেটা জিজ্ঞেস করি সেটা কেউই বলতে পারে না। আচ্ছা, এই গার্ডটা কিভাবে থাকবে, এরকম থাকবে না এরকম থাকবে, কিভাবে থাকবে? হ্যাঁ, এইরকম কেন, এইরকম কেন? ট্রান্সভার্স স্লিট বলে, এরকম হলে তো ভালো হয়, ট্রান্সভার্স স্লিট ঝুঁকতে পারবে না, আরো ভালো গার্ড দেবে। হ্যাঁ, এইরকম কেন করলাম, এই যে কপারটির প্লেনটা আর এই প্লেনটা একই রাখছি। আর যদি কপারটি তোমার এটা ইনসার্টারটা ঘুরেও যায়, ঠিক করে নিতে পারবে কপারটিটাকে। তাহলে প্লেন অফ কপারটি আর প্লেন অফ দি গার্ড সেম প্লেনে হবে। সেটা কি, করোনাল প্লেন। ইউট্রাসটা যে প্লেনে আছে, ইউট্রাসের মধ্যে দেবো তো, তাহলে ইউট্রাসটা যে প্লেনে আছে, এই যে ইউট্রাসটা যে প্লেনে আছে এই প্লেনেই যাবে, ঠিক আছে। এবার আমরা এইটা অনুযায়ী আমাকে ঠিক করতে হবে, এই প্লেনে রাখতে হবে গার্ডটা। হ্যাঁ, ধরো একটা স্মল ইউট্রাস, নালি পেরাস হলে স্মল হবে, তাহলে আমাকে দেখি এখনো বেশি হয়ে যাচ্ছে, আরো ছোট, এই হবে, ঠিক আছে। তাহলে এরপরে আমার তো ইনসার্টার আছে না, ওয়ারটা ডেফিনেটলি বাড়ি থাকবে না। ওয়ারটা তো তোমাকে যখন আমি করছি,
প্রপার্টিটা লোড করছি তখন আমাকে এটা যখন ওই এর মধ্যে থাকে না পারচেসড হয়, হ্যাঁ যখন আমাদের পারচেস হিসেবে আসছে তখন এইরকম করা থাকে। আর বেরিয়ে গেলে এ করা খুব মুশকিল আছে। এই 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 যখন কেনা আসছে তখনই এইভাবে থাকছে, আমি শুধু এইটুকু জিনিস ম্যানিপুলেট করছি, বুঝতে পেরেছো? একটা ভেতরেই থাকে, এইভাবেই আসছে প্যাকিং, এইভাবেই আসছে প্যাকিং। ইউট্রাসের মেজারমেন্ট এমনি একটা পারভেশনাল এক্সামিনেশনে করা যায়, কেউ যদি মনে করে তাহলে ইউট্রাইন সাউন্ড দিয়ে মেজার করে নিতে পারে। ইউট্রাইন সাউন্ডটা এখানে আমরা রেখে দিতেও পারি, কিন্তু মোটামুটি আমরা ওই অ্যাভারেজ যেখানে দেখেছি যদি খুব বেশি অসুবিধা না হয় ওটা দিয়ে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এইবারে এইটাতে প্লাঞ্জারটা থাকে, এভাবেই চলে যাচ্ছে, প্লাঞ্জারটা ওখানেই থাকে, কিন্তু ওভাবেই থাকে, ওটা কোনোটাই খোলা যাবে না, হ্যাঁ কোনোটাই খোলা যাবে না। আচ্ছা, এই যে আমি এটা এ করে দিই, উইদিন 5 মিনিটস, লোড করার পরে 5 মিনিটের বেশি হবে না। আচ্ছা, after it is inserted, after it is introduced up to the fundus, means your copper guard has reached the os, তখন কি করবে? তখন কি করবে? দুটো হাত আছে, কি করে বলো? প্লাঞ্জারটাকে পুশ করে দেবে। তুমি এই যে after it is introduced within the uterus, I feel that guard has reached the external os and I feel the copper tree has touched the fundus, তখন কি করবে? কপারটিটাকে রেখে আসতে হবে, তো রিলিজ করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে রিলিজ অফ কপার ট্রি অ্যাট দি ফান্ডাস। প্লাঞ্জারটাকে এরকম ফিক্স রাখতে হবে। এবার এইটাকে ক্যানোলাটাকে টানছি, বেরিয়ে গেল। এইবারে দুটোকে যেটা বলেছে, এবার যদি দুটোকে একসঙ্গে টানি তাহলে ইউট্রাসটা যেহেতু আছে বেরিয়ে আসবে। আচ্ছা, তাহলে এইটার এই মেথডটার নাম কি হলো? পুল আউট। পুশ ইন নয়, পুশ ইন এক সময় ছিল, ওইটা যেটা প্লাস্টিক ডিভাইসটা দেওয়া হতো এরকম করে পুশ করে দেওয়া হতো, চলে যেত। তার মানে হ্যাঁ, কোনটা? এটা যদি তুমি পুশ করো, এই যে পুশ করা যাবে, কিন্তু এটা তো মাপা আছে আপ টু দি ফান্ডাস, পুশ করলে কি হবে? ফান্ডাসকে পেনিট্রেট করবে। এবার ফান্ডাসে গেঁথে গেল প্রপার্টিটা, ফান্ডাসে ইট হ্যাজ বিন প্রিকড and impregnated in the uterus, তারপরে কি হবে? এবার ইউট্রাসের কন্ট্রাকশন হবে, তো তখন আস্তে আস্তে ওইটা ইউট্রাইন ক্যাভিটি থেকে বেরিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যাবে। যখন ইউট্রাসে ইচ মেনস্ট্রুয়েশন কন্ট্রাকশন হবে তখন এই কপারটিটা আস্তে আস্তে বেরিয়ে ওই দিকে চলে যাবে, টুয়ার্ডস দি পেরিটোনিয়াল ক্যাভিটি। তার মানে ইউ হ্যাভ জাস্ট স্টার্টেড দি পারফোরেশন করোনি, পারফোরেশনটা স্টার্ট করেছো, তারপরে ওটা চলে যাচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে। অথবা তুমি ফান্ডাসে রিচই করোনি, কোনো একটা অ্যান্টিরিয়র বা পোস্টেরিয়র ওয়ালে ভালো ডিরেকশনে যাওনি, গিয়ে এ করেছো, পারফেক্ট করেছো, পারফোরেশন করোনি, you have just injured the uterine wall and copper T has been pricked there. কোনটা? ইউট্রাইন কন্ট্রাকশনে চলে যাবে, বুঝেছো? হ্যাঁ, এটা দিয়ে জাস্ট শুধু উইথড্র করতে হবে, ক্যানুলাটাকে পুল করতে হবে। উইথড্র বলছি না কেন? হ্যাঁ, এই দেখালাম তো, দেখলে না? আবার দেখো, you can test yourself. হ্যাঁ, দেখো, এই তো
এই যে ইনসার্টার, ইনসার্টার এই দেখো এই প্লেন ঠিক রাখলাম। এরপরে দেখো আমি দেখো কপারটি পর্যন্ত যাচ্ছি না, গেলেই কিন্তু হট করে যদি বেরিয়ে যাচ্ছি না, কিন্তু আমি তো এইভাবেই লোড করে রেখেছি। এইবারে আমি কি করছি, প্লাঞ্জারটাকে এরকম ফিক্স রাখছি, দেখেছো? আমি আমি আমার একটা হাত কিন্তু খালি, কিছু করছি না। আমি যেই এটাকে, আমি তো এটাকে টানতে পারবো না, কারণ আমার একটা হাত আছে। আমি যেই এটা যা করছি এই হাতে করছি, এই হাতে মানে কি এইটা করছি, এই হাতে দেখো এরকম করলে কিন্তু কভারটি বেরোবে না। যেই এটাকে এটাকে এই যে এদিকে 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 টানছি, পুল করলাম, এটাকে পুল করলাম, বেরিয়ে গেল। না, এটা তো আমি, this maneuver is being done while you have reached within the fundus. এইখানে চলে গেছো, কি করে যাচ্ছে সেটা দেখাচ্ছি। এই দেখো এটা আটকে যাচ্ছে। না ওটা আবার আলাদা, ওটা ডাক না। এই দেখো এই তো আমি দেখো প্লাঞ্জারটা ধরে আছি, যাচ্ছে তো। এখানে অনেক মেকানিক্যাল ডিসঅ্যাডভান্টেজ আছে, দেখো এটাকে ঠিক মতো এসছো না, কিন্তু আমি যখন ইন দি বডি তখন আমার এরকম স্ট্রেট থাকবে, বাইরে স্পেকুলাম ভ্যাজিনাল রিট্রাকশন হচ্ছে, যাচ্ছে, এই চলে গেল, এই যে তো। এবার রিলিজ করতে হবে, রিলিজ হচ্ছে না। এবার কেউ এটাকে প্লাঞ্জারটাকে পুশ করা চলবে না, প্লাঞ্জারটাকে আমি যে কেউ এসো, আমি প্লাঞ্জারটাকে ধরে আছি, এবার এটাকে পুল করো, হ্যাঁ পুল করো, হলো। পুরোটা ধরে নাও, পুরোটা খুলে নাও, এই দেখো কপারটি রয়ে গেল, ইনসার্টার চলে এলো, কপারটি রয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি নাম, পুল আউট টেকনিক। পুশ ইন নয়, পুশ ইন ছিল, পুশ ইন ভুলে যাও। পুশ ইনের সময় বেশি পারফোরেশন হতো, ওই যেটা হচ্ছে বলছে প্লেন ডিভাইস ছিল, লিপিস লুপ যেটা ছিল, তাতে খুব হতো, পারফোরেশন হতো পুশ ইনে, এই জন্যে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে পুল আউট টেকনিক, হলো। এবার যে দেখেনি শেষে ওই পিছনে দেখতে পারো। আচ্ছা, এবার এটা সেম থিং, এটা দেখো, এটা কি হচ্ছে, কপারটি এখানে লোড করা আছে। আচ্ছা, এটা এখানে আমার, ওখানে আর এর কিছু দরকার নেই। এখানে দেখতে পাচ্ছ ইট ইজ নট, এটা অলরেডি লোডেড, এখানে শুধু লেন্সটা ফিক্স করতে হবে 7.5 এ, ঠিক আছে। আচ্ছা, এই যে হরাইজন্টাল আর্মে, শুধু ভার্টিক্যাল আর্মে কপার আছে, হরাইজন্টাল আর্মে কোনো কপার নেই। হরাইজন্টাল আর্মে কতগুলো সেলেকশন করা আছে, এটাও কেন, ফর দি সেম রিজন, যাতে করে এক্সপেল না হয়ে যায়। এটা এক্সপেল হতে গেলেই হবে কি, এরকম করে এ হয়ে যাবে, এই ইউট্রাইন ওয়ালে এইগুলোকে আটকে যাবে, সেলেকশনগুলো এমনভাবে ডিরেকশন করা আছে আটকে যাবে, ঠিক আছে। আরে এইটা ইন্ট্রোডিউস করা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে প্লাঞ্জার ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম। আচ্ছা, এটা রয়েছে, হ্যাঁ। এরপরে তুমি জাস্ট পুল করে নিলে, এটা রেজিস্ট্যান্স হচ্ছে কেন, এটা বেঁকে যাচ্ছে বলে এখানটাতে, এটা মেকানিক্যাল প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটাকে বলছে উইথড্রল টেকনিক। জাস্ট আমি দিলাম, দেওয়ার পরে জাস্ট প্লাঞ্জারটা উইথড্র করে নিচ্ছি, আর কিচ্ছু করতে হচ্ছে। তাহলে এখানে আর ওই করার ব্যাপার নেই, উইথড্রল টেকনিকে কোনো করছি, তারপরে আদার্স অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। এইটা মাল্টি লোড, আর এটা হচ্ছে 380A। আচ্ছা, 380Aটা আমরা বেশি করে পড়ছি কেন, আচ্ছা কপারটি, তাহলে মেথড অফ ইন্ট্রোডাকশন, তাহলে কিন্তু এইটা তোমাকে দেখাতে বলবে, আমি যেরকম তোমাদের দেখাচ্ছি ওটা দেখাতে বলবে। ওই তখন ওই কেউ প্লাঞ্জার টানছে, কেউ প্লাঞ্জার ঠেলছে, এইগুলো করলে হবে না। এটা যদি দেয়, ক্যানুলাটা উইথড্র করতে হবে,
তোমার মুখে বলছো এই জন্য শুনছে ক্যানুলাটা উইথড্র বলছো কিনা, আর বলে ক্যানুলাটা বলে বা প্লাঞ্জার বলে প্লাঞ্জারটাকে উইথড্র করছো, কভার রিলিজ হচ্ছে না। হ্যাঁ, ফলে এইগুলো হচ্ছে প্রবলেম। আর ওটা হলে উইথড্রল টেকনিক, পুশ ইন নেই, তাহলে পুল আউট, ওটা হলে কি পুল আউট, আর এটা হচ্ছে উইথড্র। হ্যাঁ, প্লাঞ্জারটা উইথড্র করছি কিন্তু ওটা এগেনস্ট দি এটা ক্যানুলাটা উইথড্র করছি এগেনস্ট দি প্লাঞ্জার, আর এখানটায় প্লাঞ্জার নেই, শুধু ক্যানুলাটা উইথড্র করে উইথড্র। এর আর একটা আছে, সেইটা আমরা এখন আনিনি, সেটা দাম বেশি বলে মাইরেনা, যেটা বইতে পড়েছো, মাইরেনা, যেটা মিরেনা, মানে প্রোজেস্টেরন ইমপ্রেগনেটেড প্রপার্টি, সেইটা পরে পেলে আমরা দেখিয়ে দেবো, যেখানে জোগাড় করতে হবে, সেইটা আলাদা, টেকনিক আলাদা। আচ্ছা, তোমাদের এটা যদি অস্পিতে দেয়া হয়, অস্পি দেখাতে বলে, তাহলে কিন্তু কোনো কোশ্চেন করবে না, কোনো কোশ্চেন করার নিয়ম নেই, জাস্ট দেখালেই যথেষ্ট। আর অস্পিতে কোশ্চেনগুলো দেখেছো তো, কোশ্চেনগুলো লেখা থাকে, নেম দ্য ডিভাইস, অস্পিতে কি কি দেখেছো, নেম দ্য ডিভাইস, তারপর লেখা আছে নেম টু কন্ট্রাইন্ডিকেশন বা কিছু একটা থাকবে, বা নেম টু কমপ্লিকেশনস লেখা ছিল না, কি ছিল, কার প্রপার্টি কারো ছিল না অস্পিতে, না ওটা অস্পিতে কি লেখা ছিল, অস্পিগুলো আমার কাছে আছে কিনা, ওগুলো কিন্তু আমাদের পার্মানেন্ট হয়ে আছে, ওগুলো আমরা ইয়ে করিনি, ওয়াটি আসেনি, দেখলাম তো, সেখানে কোনো কোশ্চেন ছিল না, ওই রকম এখানেও দুটো কোশ্চেন থাকবে হয়তো, একটা নেম দ্য ডিভাইস 1 নম্বর, তারপর জিজ্ঞেস করো নেম টু কমপ্লিকেশন, তারপরে শো মি দা হাউ টু ইনসার্ট, শো মি দা মেথড অফ ইনসার্শন, এইটা। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রপার্টি 380A, দিস ইজ ভেরি মাচ পপুলার, কারণ এটা পোস্টপার্টাম আইইউসিডি ইনসারশন, ফলোয়িং ডেলিভারি আমরা আইইউসিডি ইনসার্ট করে দিই, ওই একবার ডেলিভারি চলে গেল, তারপর কি আসবে, কখন আসবে না আসবে কিছু ঠিক নাই, তার জন্য যখন ডেলিভারি হচ্ছে তখনই প্রপার্টিটা আমরা দিয়ে দিচ্ছি, ডেলিভারির পরে উইদিন 10 মিনিটস অফ ডেলিভারি, 10 মিনিটের মধ্যে দেখে নিই কিছু কমপ্লিকেশন হচ্ছে কিনা, দেখে নিই দিয়ে দেওয়া হয়। তাহলে সেখানে আচ্ছা, ওইটা দাও 380, এটা কই, হ্যাঁ, আচ্ছা, ওখানে পিপিআইইউসিডি পোস্টপার্টাম, কখনো ওখানে সিজারিয়ান সেকশনে পরে দেওয়া যায়, পোস্টপার্টাম আইইউসিডি সিজারিয়ান সেকশনে পরে দেওয়া যায়, আর নর্মাল ডেলিভারির পরে দেওয়া যায়, ঠিক আছে, কোনো রকম ইনফেক্টিভ কিছু থাকলে দেওয়া যাবে না। আচ্ছা, পোস্টপার্টাম আইইউসিডি পপুলারাইজ হয়েছে হার্ডলি 20 ইয়ার্স, তার আগে কিন্তু চলতো না। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি পোস্টপার্টাম আইইউসিডি, আফটার ডেলিভারি ব্লিডিং হচ্ছে না, দেখে নিয়ে দিচ্ছি তো, ব্লিডিং হলে দেবো না, এক্সপানশন, কেন এক্সপানশন হবে, ফলোয়িং ডেলিভারি অসটা কত সেন্টিমিটার, 2 ফিঙ্গার পারমিট করছে, 1 ফিঙ্গার, তো 1 ফিঙ্গারের মধ্যে এটা প্রপার্টি বেরিয়ে যায়, কোনো ব্যাপারই না, 1 নম্বর। 2 নম্বর, ইউট্রাসের সাইজ কত, ভেরি বিগ ইউট্রাস, 13 সেন্টিমিটার, 12-13 সেন্টিমিটার সাইজ, তাহলে 13 সেন্টিমিটার সাইজে ওই রকম একটা প্রপার্টি ওটাই থাকবে, যেই কন্ট্রাকশন হয় বেরিয়ে চলে যাবে, তাহলে এক্সপালশন রেট ইজ ভেরি হাই, পিপিআইইউসিডি কত পার্সেন্ট, 10%, মানে কাউন্সেলিং করে দিতে হবে, আমি 100 জনকে পড়ালে 10 জন ঘুরে আসবে, বা তুমি যখন চেক আপ করবে 10 জনের মধ্যে তুমি পেরিয়ে গেছে বলেই দিতে হবে।
কিন্তু এটাই কন্ট্রাসেপটিভ যে এখন তুমি ডাটা দেখবে এটাই হোল ইন্ডিয়াতে, থ্রু আউট ইন্ডিয়া এটাই খুব পপুলার, এটাই ম্যাক্সিমাম মেথড অফ কন্ট্রাসেপশন হচ্ছে। কারণ হচ্ছে এই যে 10% বেরিয়ে গেল, কিন্তু পরিচিত 100 জনকে। তুমি তো যদি না আসতো তুমি তো 10টাও পড়াতে পারতে না, তাহলে আমার তো 90টা তো আমার দিয়ে হয়ে রয়ে গেল, তাহলে আমি 90%কে পড়াতে পারছি। 10% ফেলিওর রেট ধরে নাও, কিন্তু আমার যেহেতু ফলো আপে আছে আমি ওগুলোকে ইন্টারভাল হিসেবে দিয়ে দেবো। সেই জন্য এই মেথডটাকে এখন অ্যাকসেপ্ট করা হয়েছে। এক্সপালশন হলেও ডিসঅ্যাডভান্টেজ, এ কিন্তু খুব এফেক্টিভ। এবং যত আসছে ইনসেন্টিভ মানি আছে, যত আসছে সবাইকে বলছো, সবাই পড়ে নিয়ে চলে যাচ্ছে। সবাই বলছে বাড়ি গেলে আর আসতে হবে না, আসতে দেবে না, কাজ আছে, ফলে পড়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই যেটা বলছিলাম অস্পিতে। এই তোমাদের কত সময় আছে? আর একটা হ্যাঁ, আর ঠিক আছে, আজকে থাক, এটা হজম করো। পরের দিনে আবার ওই পোস্টপার্টাম আইইউসিডি ইনসারশনটা, ওটা এই মেথডে হবে না, ওর মেথডটা দেখাতে হবে। তার জন্য এইটা ইনস্ট্রুমেন্ট, স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা জাপান থেকে, জাপানের কি একটা জাপাইগোই বোধহয় নাম, জাপাইগো কোম্পানিটার নাম। ও এটা ডিজাইন করেছে, ও নিয়ে থ্রু আউট ওয়ার্ল্ড পপুলারাইজ করেছে, তারপরে এই প্রোগ্রামটা চলছে। হ্যাঁ, ডব্লিউএইচওরই এগুলো এই আর প্রোগ্রাম। তো যাই হোক, তাহলে না কপারটি ইন্টারভ্যাল আইইউসিডি যেটা বলেছো, ফেলিওর রেট কত? ফেলিওর রেট কত এই ইন্টারভ্যাল আইইউসিডিটা? ফেলিওর রেট কত? হ্যাঁ, ওই বইতে লেখা আছে 2.5 to 3%, 5 পর্যন্ত যাবে না। কিন্তু আমরা দেখেছি এবার ফেলিওরের মধ্যে কিছু কিছু মেথড ফেলিওর হবে, তুমি ঠিক মতো পড়াতে পারো না। কিছু কিছু ক্ষেত্রে তোমার মেথড ঠিক আছে, কিন্তু তোমার ফেলিওর হয়েছে, সেইটা রেটটা খুব কম। 1/100 ওমানি আইডিয়াল হবে, 1/100 ওমানিয়া, বুঝেছ? এবং প্রপার, তাহলে কপারটির কমপ্লিকেশন কি কি নেওয়া হলো? একটা তো বলেছি আমরা পারফোরেশন। আচ্ছা, পারফোরেশন হয়ে গেলে কপারটিটা কোথায় থাকবে? মধ্যে। আচ্ছা, তাহলে পারফোরেশন যে হয়েছে প্রথম আমরা বুঝি কি করে? এক্স এর আগে হ্যাঁ, পেশেন্টের কমপ্লেন হবে মিসিং থ্রেড, বা তুমি দেখলে যে থ্রেড পাওয়া যাচ্ছে না। তখন কি করলে? থ্রেড যখন পাওয়া যাচ্ছে না, তাহলে কপারটি কোথায় গেল? তখন একটা স্টেট এক্সরে করলে। স্টেট এক্সরে করলে কি বুঝে গেলে যে কপারটিটা আছে কি নেই? ধরো 2 বছর বাড়ি এসছে, কতদিন থাকে কপারটির কন্ট্রাসেপটিভ এফিকেসি? হ্যাঁ, এইটা 5 থেকে 7 লেখা আছে, 5 থেকে 7 লেখা আছে। তোমার টোটাল রিপ্রোডাক্টিভ পিরিয়ডে যদি তুমি 2 বার কপারটি চেঞ্জ করো, তাহলে মোটামুটি ফিনিশ, আর তোমার পার্মানেন্ট স্টেরাইজেশন করার দরকারই হবে না। হ্যাঁ, তাহলে যখন দেখলে যে কপারটিটা অন স্টেট এক্সরেতে দেখলে আছে, হয় আপার অ্যাবডোমেন না লোয়ার অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেন হলে ফুরিয়ে গেল যে ওটা হয়ে গেছে, আপার অ্যাবডোমেন হলে বুঝতে পারলে পারফেশন হবে। কিন্তু লোয়ার অ্যাবডোমেনে যদি হয়, সেটা উইদিন দ্য ইউটেরাস আছে, কিন্তু থ্রেডটা পাওয়া যাচ্ছে না, বা থ্রেডটা গুটিয়ে ভেতরে চলে গেছে, থ্রেডটা তো আর দেখতে পাচ্ছ না। সেইখানে উইদিন দ্য ইউটেরাস নাকি আউটসাইড দ্য ইউটেরাস ইউএসি করবে। ইউএসি করে কি দেখবে? হ্যাঁ, সেটা এই কোশ্চেনগুলো যেগুলো জিজ্ঞেস করবে কিন্তু না বলতে পারলে আসে, এইগুলো দেখতে পাবে। কপারটি পারফরেট করে গেছে উইদিন দ্য পেলভিস, স্টেট এক্সরে দেখা যাচ্ছে, সেটা উইদিন দ্য ইউটেরাস না আউটসাইড দ্য ইউটেরাস, বোঝার উপায় কি? Property has perforated, revealed by, documented by a state X-ray abdomen. যদি দেখা যায় লিভারের কাছে পাওয়া যাচ্ছে, তো বুঝে গেলে এবার তার ইউট্রাসে না, ইউট্রাস তো লিভার পর্যন্ত নয়, চলে গেছে। কিন্তু যদি লোয়ার অ্যাবডোমেনে থাকে উইদিন দ্য পেলভিস, তাহলে উইদিন দ্য ইউট্রাস আউট অফ ইউট্রাস। হ্যাঁ, শুনতে হবে তো। উইদিন
ওটা পরের দিন পড়ানো হবে, পরের দিন। উইদিন দ্য ইউট্রাস না আউটসাইড দ্য ইউট্রাস কপারটি বুঝবে কি করে? আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ডে পেয়ে গেলে ভালো। আল্ট্রাসাউন্ড ওই যে উইদিন দ্য ইউট্রাস না আউটসাইড দ্য ইউট্রাস, ইউএসজি করে বুঝতে পারো ইউট্রাসের কন্ট্রোলটা পাবে, তার মধ্যে পাবে না। আমরা বলি ইউএসজি করে বলে দিল, সেটা কারেক্ট হবে, হওয়ার সম্ভাবনাই বেশি। এবার যদি আউটসাইড দি ইউট্রাস থাকে, উইদিন যদি ইউট্রাস থাকে তাহলে ওটা ইউএসজি করে বলে দেবে। কিন্তু আউটসাইড দি ইউট্রাস থাকলে কিন্তু জাস্ট বিহাইন্ড দ্য ইউট্রাস যদি থাকে না, তাহলে ইউএসজিতে কিন্তু ওটা ওর ডোমেইনে চলে আসবে। ওই যে এটা হাইপারডেন্স যে শ্যাডোটা, ওটা কিন্তু ওই ইউট্রাসের পিকচারের মধ্যেই চলে আসে, ওটা বোঝা যাবে না। ওরা একটা বলবে যে ইউট্রাসের এরিয়ার মধ্যে আছে, কিন্তু ওটা যদি জাস্ট বিহাইন্ড দ্য ইউট্রাস থাকে তাহলে প্রবলেম হবে। যদি আমরা বলি কন্ট্রাস্ট এক্সরে করতে হবে, কন্ট্রাস্ট মানে ইউট্রাসের ভেতরে একটা ডাই দিয়ে দাও, দিয়ে একটা এক্সরে তোলো, যদি দেখা যায় কপারটিটা ওই ডাইয়ের মধ্যে আছে, ইউট্রাসের মধ্যে, আর যদি দেখা যায় যে ইউট্রাসের বাইরে আছে, তাহলে আউটসাইড দ্য ইউট্রাস। অথবা ওই একটা সাউন্ড দিয়ে দাও, সাউন্ড দিয়ে এক্সরে তোলো, সাউন্ড দিয়ে একটা ল্যাটারাল তুলতে হবে আর এপি তুলতে হবে। এপিতে সুপার ইম্পোজ করবে, যদি ল্যাটারাল করো তাহলে ওটা যদি বাইরে থাকে তাহলে আলাদা হয়ে যাবে। ওটাও দুটো করতে হবে, ডাই দিয়েও দুটো করতে হবে, একটা এপি একটা ল্যাটারাল। মানে কন্ট্রাস্ট রেডিও, কন্ট্রাস্ট ফিল্ম উইথ 2 এক্সরে, 1 এপি 1 ল্যাটারাল, তবে পায়। ঠিক আছে। আর পেলভিসের মধ্যে থাকলে এবারে কোথায় আছে সেটাও জানতে হবে। হ্যাঁ, আর পেলভিসের মধ্যে ওমেন্টামের সঙ্গে জড়িয়ে আছে কিনা, পাউচ অফ ডগলাসে আছে কিনা জানতে হবে। যাই হোক, যদি দেখা যায় কপারটিটা পারফোরেট করে গেছে, তাহলে সেখানে কি কপারটিটা বার করতেই হবে? না কপারটি ফিটিস ধর 2 বছর হয়ে গেছে, বার করতে কেন হবে? সেপসিসে 2 বছর ধরে হয়নি, এখন আবার আলাদা করে কি করে হবে? 1 বছর বাদে এসছে। আসেপ্টিকালি পড়িয়েছিলে, ইউট্রাসের ভেতরে ওটা আসেপ্টিক, তারপরে ও পরে পারফেক্ট করে চলে গেছে। হ্যাঁ, এটা যদি ইনার্ট হতো, ইনার্ট ডিভাইস হতো, যেমন ধরো নাইলন ফ্যালন আমরা দিয়ে পেটের ভেতরে সেলাই করে দিই, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু কপার আছে অ্যাক্টিভ ডিভাইস, এ করবে লোকাল ইনফ্লামেটরি মাস তৈরি করবে, টক্সিক। ওই কত 280 কত মাইক্রোগ্রামস কপার টক্সিসিটি হবে না। বডিতে কত কপার আছে দেখো, ওর থেকে অনেক বেশি। আর কপার, যাই হোক, কপার মেটালিজম আমরা পড়তে হবে। তাহলে এটা একটা ফরেন বডি রিয়াকশন যেটা বলছিল, তাতে একটা ইনফ্লামেটরি মাস তৈরি করবে, আসেপ্টিক ইনফ্লামেটরি মাস। সেটা হচ্ছে টিওমাস, টিউবো ওভারিয়ান মাস তৈরি করতে পারে, বা ওমেন্টামের কাছে গিয়ে একটা ওমেন্টামের সঙ্গে ইন্টেস্টিনের সঙ্গে মাস তৈরি করতে হবে, সেটা একটা পেনফুল হবে। তার জন্য ইনফ্লামেটরি মেস থাকলে পরে ওটা ইনফেক্টেড হতে পারে। তার জন্য আমাদের কপারটিটাকে রিমুভ করতে হবে। সেটা ল্যাপারোটমি করেই, তোমাকে ল্যাপারোটমি করে ওই ইনফ্লামেটরি মাসের মধ্যে ওমেন্টামের মধ্যে সময় কোথায় জড়িয়ে পড়িয়ে আছে না ডিসেকশন করে করে বার করতে খুব ডিফিকাল্ট। ল্যাপারোটমি করি আর কি। আর ল্যাপারোস্কোপি করে করা যাবে যদি দেখা যায় যে পাউচ অফ ডগলাসে কপারটিটা পড়ে আছে, তাহলে তুলে নিতে পারবে। আদারওয়াইজ ল্যাপারোস্কোপি করে করা যাবে না, ল্যাপারোটমি করতে হবে। বুঝেছ? তাহলে পারফোরেশন হলো। আর একটা কি আমরা একটা কম এক্সপালশন বলেছি, এক্সপালশন হলে আচ্ছা আরেকটা বলো, কপারটিটা আছে উইদিন দা ইউটারাস, একটা কমপ্লিকেশন তো ফেলিওর। তাহলে পেশেন্ট উইল কাম উইথ প্রেগন্যান্সি উইথ কপারটি ইনসাইড। প্রেগন্যান্সি এসে গেছে, ফেলিওর 2.5 পার HYF, ফেলিওর। তো বছরে 2-3 কেস আসবে, কপারটি দিয়েছো কিন্তু প্রেগন্যান্সি নিয়ে এসছে, তা কি করবে? হ্যাঁ, ও বলছে প্রেগন্যান্সিটা রেখে দেবে,
হ্যাঁ পেশেন্ট, হ্যাঁ তাহলে সবসময় জানবে যখনই কন্ট্রাসেপশনের কোশ্চেন আসবে তখন পেশেন্টের চয়েস ম্যাটার্স। পেশেন্ট কি চাইছে, পেশেন্ট বলছে যদি আছে এসে গেছে, আচ্ছা 4 বছর 5 বছর তো হয়ে গেছে, আচ্ছা এটা নিয়ে তাহলে নিয়েই নি, হতে পারে। তখন কি বলবে, রাখবে কি রাখবে, তখন তো ডাক্তার ওপিনিয়ন কি রাখবে। যদি বলে, ও বলবে তাহলে এই কপারটিটা কি আবার বাচ্চার শরীরে চলে যাবে না তো, ওই বলছে কপারটা টক্সিক, সে কোশ্চেনগুলো হবে। হ্যাঁ কেউ টক্সিক নয় মানে হবে না। তাহলে কপারের জন্য কোনো টেরাটোজেনিক এফেক্ট নাই, এইটা হচ্ছে ডাক্তারদের পক্ষ থেকে। তোমার কপারের জন্য কোনো বাচ্চার অসুবিধা হবে না, বাচ্চার abnormality কিছু হয়, বাচ্চা কিছু হলো এসে বললো এই তো কপারটিটা ডাক্তার আমি এসেছিলাম, আমি রিমুভ করিনি, আমার আয়নকেফালি হয়েছে, বললে হবে না, কোনো টেরাটোজেনিসিটি নাই। তাহলে হবে কি, কাউন্সেলিং তো করতে হবে, তোমাদের একটা ইয়ে হয় আউটকাম হয়, তাতে এই কাউন্সেলিং গুলো আসবে। পেশেন্ট হলো যা খুশি বলে দিলে হবে না। হ্যাঁ ও বলছে কপারটিটা বের করে দেবে, বার করতে পারবে, বার করতে পারবে না বলছি, হ্যাঁ বার করতে পারবে কেন, এই যে থ্রেডটা কই, থ্রেডটা কই, এই কপারটিটা কোথায় গেল, আরে থ্রেডটা এই যে কপারটিটা আছে, আমি যদি দেখি থ্রেডটা পাওয়া যাচ্ছে, থ্রেডটা যদি পাওয়া যাচ্ছে, থ্রেডটা যদি পাওয়া যাচ্ছে, if the thread is accessible, ও জিজ্ঞেস কর কপারটিটা বার করবে কি বার করবে না। হ্যাঁ জানা, এবার তাহলে ওইটা কোশ্চেনটা কি হবে কি, তাহলে থাকলে ক্ষতি কি, থাকলে কোনো ক্ষতি নাই, বাচ্চার কোনো ক্ষতি নেই, এই কথাটা বলা হয়েছে, মায়ের কোনো ক্ষতি নাই কি, মায়ের কি ক্ষতি, ও অ্যাবর্শন হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যাবে, অ্যাবর্শন যদি নাও হয় প্রিম্যাচিওর বার্থ হতে পারে, কারণ প্রপার্টির এই ফরেন বডি ইরিটেশনটা তো আছে। তাহলে এবার বলো, ডিপেন্ডিং অন দিস নলেজ তুমি কাউন্সেল করছো মাকে, তাহলে কি বলবে, আমি বলে দেবো না, তুমি জেনে গেছো বাচ্চার কোনো এফেক্ট নেই, তোমার এটা নলেজ, সেই নলেজটা তুমি পেশেন্ট পার্টিকেও দিয়ে দিতে পারো, বাচ্চার কোনো ক্ষতি নেই, আর এদিকে এদিকে ওই যদি থেকে যায় তাহলে কিন্তু তোমার এই অ্যাবর্শন হয়ে যেতে পারে, আর এ হতে পারে কি বলে প্রিম্যাচিওর বার্থ হতে পারে। তাহলে এইবার কি বলবে, অ্যাডকমে কি বলবে, এইটা বললে যে ক্ষতি নেই টার্মিনেট করবো না, তাহলে 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 আমার যদি বের করে দেওয়ার সুযোগ থাকে তাহলে এই প্রিম্যাচিওর বার্থের অ্যাবর্শনটা হবে না। তাহলে বের করতে গেলে ওকে আসতে হবে থ্রেডটা যখন অ্যাক্সেসিবল আছে, এবার ইউট্রাসটা বড় হয়ে গেছে, থ্রেডটা তো উঠে যাবে তো, আর পাবে না, তার মানে 12 উইকসের পরে এলে আর বার করা যাবে না, তাকে সে যদি কন্টিনিউ করতে চায় উইথ দ্য রিস্ক অফ প্রিটার্ম লেবার, ওকে কন্টিনিউ করতে হবে অ্যাবর্শন। আর যদি আর্লি ট্রাইমেস্টারে আসে থ্রেড অ্যাক্সেসিবল, তাহলে আমি বলবো এটা বার করে দিচ্ছি, আপনি রাখতে যান তো, বাচ্চা কোনো ক্ষতি নাই, কিন্তু এটা বার করে দিলে আপনার বরঞ্চ থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ যদি পেশেন্ট যদি রাখতে চায় তাহলে তাকে ওই রিস্ক কাউন্সেলিংটা করতে হবে, রিস্ক অফ প্রিম্যাচিওর বার্থ, রিস্ক অফ লেবার, এই কাউন্সেলিংটা করে দিতে হবে। বুঝে গেল, ওই যদি বলে ঠিক আছে আমি তো আমার তো তবু হয়ে যাচ্ছে চার্জটা তো বেশি, আর যদি না থাকে তো এমনিতেও চলে যাবে, এমনিতেও তুমি তো করতে চাইছো, কন্টিনিউয়াস হয়ে যাবে। মাকে দুটো রিস্ক আসে, যদি 34 উইকস ক্রস করে যায় সে তো ভাইবল বেবি পেয়ে যাবে, বুঝতে পেরেছো।